তারপরে আছে মার্কেট পজিশনিং এবং মার্কেট রিপজিশনিং। তো দুইটা বিষয় এখানে, পজিশনিং এবং রিপজিশনিং। তো প্রথমে আমরা দেখি মার্কেট পজিশনিং কি। তো মার্কেট পজিশনিং, এখানে মার্কেট পজিশনিং এ বলা আছে, মার্কেট পজিশনিং বলতে টার্গেট গ্রাহকদের মনে একটি ব্র্যান্ড বা পণ্যের জন্য একটি স্বতন্ত্র ইমেজ এবং খ্যাতি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বোঝায়। এতে পণ্য বা পরিষেবার অনন্য বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি চিহ্নিত করা এবং প্রচার করা জড়িত, যা এটিকে বাজারের প্রতিযোগিতা থেকে আলাদা, যেমন সুদের হার, ফি, সুবিধা, গ্রাহক পরিষেবা, ব্র্যান্ডের খ্যাতি প্রতিযোগীদের থেকে আলাদা করে। তাহলে এখানে মার্কেট পজিশনিং মানে মার্কেটে আপনি কি পজিশনে আছেন, মার্কেটে কেমন পজিশন আছে সেই পজিশনিংটাই এখানে কথা বলা আছে, যে আপনার কি অবস্থানে আছে। অবশ্যই আপনাকে সেটা প্রতিযোগীদের তুলনায় সুদের হার, ফি, সুবিধা, গ্রাহক পরিষেবা, ব্র্যান্ডের খ্যাতি, এগুলা সব প্রতিযোগী থেকে আলাদা হতে হবে। তো কীরকম এখানে আরেকবার পড়ি, যে মার্কেট পজিশনিং বলতে টার্গেট গ্রাহকদের মনে, মানে আপনারা যে গ্রাহকদের টার্গেট করেছে সেই টার্গেট গ্রাহকদের মনে একটি ব্র্যান্ড বা পণ্যের জন্য স্বতন্ত্র ইমেজ এবং খ্যাতি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বোঝায়। যে আমরা যে এলাকায় ব্যাংকিং করব বা ব্যাংকিং করতেছি তা সেই গ্রাহকরা যেন জানে। যেমন কীরকম বিষয়টা এরকম, যে কোনো একটা আপনি যেখানে যাচ্ছেন, কোনো একটা গার্মেন্টস আছে সেই এলাকায়, বা কোনো একটা বড় প্রতিষ্ঠান আছে, তো ওই গার্মেন্টসে আপনি ক্যাম্পেইন করছেন, আপনি ব্যাংকের ক্যাম্পেইন করছেন। তো ওখানে অনেক ক্যাম্পেইন করতে পারে, অনেক ব্যাংক ক্যাম্পেইন করতে পারে। এখন অনেকেই করতে পারে ক্যাম্পেইন, কিন্তু অনেকের মধ্যে আপনাকে যেন মনে রাখে বা আপনার ক্যাম্পেইনকে যেন তারা মানে পছন্দ করে, যে আপনার ওখানে যেন ব্যাংকিং পরিষেবাটা পেতে চায়, এই ধরনের যে ইয়েটা মানে খ্যাতি অর্জনের যে প্রক্রিয়াটা, এটার নাম হচ্ছে মার্কেট পজিশনিং। যে আমরা মার্কেটে অবশ্যই আমরা যে ক্যাম্পেইনের মাধ্যমে হোক বা কোনো মিটিংয়ের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা গ্রাহকদের মনে, আমাদের টার্গেট যে গ্রাহকদের মনে, সেই সেই গার্মেন্টস হোক, সেই শিল্প কারখানা হোক, সেই কলকারখানা হোক, সেখানে তাদের মানে মনোভূত হওয়া আর কি, মোট কথা, যে আমাদের যেন তারা গ্রহণ করে। এই গ্রহণ করার যে প্রক্রিয়া বা এই গ্রহণ করার জন্য যে কার্যকলাপগুলো, এই কার্যকলাপগুলোর সমষ্টির নামই হচ্ছে মার্কেট পজিশনিং। তো এখানে কি কি থাকতে পারে, মার্কেট পজিশনিংয়ে কি কি থাকতে পারে? এতে পণ্য বা পরিষেবা অন্যান্য বৈশিষ্ট্য সুবিধাগুলি চিহ্নিত করা। যে আপনি আপনার ব্যাংকে ইন্টারেস্ট দিচ্ছে সাপোজ 9%, আমি আমার ব্যাংকে দিচ্ছি 8%, আরেকজনের ব্যাংকে দিচ্ছে 9.5%, এইভাবে দিচ্ছে। তো ইন্টারেস্ট যে সুদের হার আছে এটা তো বিষয় আছেই। তারপরে আমার ব্যাংকের যদি ইন্টারেস্টের হার হচ্ছে আমার বেশি, আমার ব্যাংকের ইন্টারেস্টের হার কম, আপনার ব্যাংকের ইন্টারেস্টের হার বেশি, স্বাভাবিকভাবে আমি যদি ইন্টারেস্টের কথা বলি গ্রাহকদের, তাহলে আপনি কিন্তু আপনারটাকেই ফোকাস করবেন, আপনার ইন্টারেস্টটাকেই ফোকাস করবেন, যে না আমার এখানে ইন্টারেস্ট রেট বেশি, আমার এখানে দিলে আপনার লাভ বেশি পাবেন, আমার এখানে গেলে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পাবেন, এখানে সেখানে মানে আপনার ওই গ্রাহককে যে ইন্টারেস্টটা দেবেন ওটাকে ফোকাস করবেন। কারণ আপনার ইন্টারেস্ট রেট বেশি, আমার ইন্টারেস্ট রেট কম, আমি তাহলে কী করব, আমার যদি কোনো ফি কম থাকে, যদি আমার কোনো হচ্ছে অ্যাকাউন্টে চার্জ কম থাকে, তখন আমি কিন্তু অ্যাকাউন্টের চার্জের কথা গ্রাহকদের বেশি বলবো, যে না 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 আপনারা আমার ব্যাংকে রাখলে এই চার্জ কোনো চার্জ কাটবে না, হবে না, তা হবে না, অন্যান্য মানে এরকম কথা বলে আমি গ্রাহকের মনে আকৃষ্ট করতে পারবো না। আপনি আপনার সুবিধার কথাগুলো বলবেন, আমি আমার সুবিধার কথাগুলো বলবো। এইভাবে বলে যে বা যারা বা আপনি বা আমরা যদি গ্রাহকের মনে আমরা এরকম একটা মানে আমাদের সাথে ব্যাংকিং করার যে প্রক্রিয়া, আমরা তাদের সাথে যে মনোভাবটা তৈরি করব, সেটা হচ্ছে মার্কেট পজিশনিং। অর্থাৎ গ্রাহকদের মনে আমাদের সাথে আমাদের পরিষেবা নেওয়ার জন্য যে মনোভাবটা তৈরি করব, সেটা হচ্ছে মার্কেট পজিশনিং। তো বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের প্রেক্ষাপটে বিভিন্ন উপায়ে বাজারের আস্থা অর্জন
বাজারে আস্থা অর্জন করতে পারে, যেমন উদ্ভাবনী আর্থিক পণ্য সেবা প্রদান, উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য প্রযুক্তি ব্যবহার, একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় তৈরি করা, এরকম যে আপনারা বিভিন্ন যে যার ব্যাংকে যে যা অবস্থা আছে সেই তার অবস্থা থেকেই সেটাকে উন্নত চিন্তা ভাবনা করা, যে আমার যেটা এর আগে বললাম আমি, যে আমার ইন্টারেস্ট রেট বা আপনার বেশি বা আপনার চার্জ কম, আপনার মতো হাইলাইটস করেন, আরেকজন হাইলাইটস করছে যে আমার এটিএম কার্ড থেকে বাংলাদেশের যে কোনো এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, কোনো চার্জ লাগবে না ভাই, একদম চার্জ ফ্রি। আরেকজন বলতেছে যে আমার এখানে মানে যে কোনো মুহূর্তে মোবাইল থেকে টাকা আপনি বিকাশে নিতে পারবেন, বিকাশ থেকে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন, আবার এই বিকাশ থেকে অমুক জায়গায় নিতে পারবেন, এরকম বিভিন্ন সুযোগ সুবিধা থাকতে পারে। এই যে আপনার সুযোগ সুবিধাগুলো গ্রাহকের মনে যদি আকৃষ্ট করে, এই আকৃষ্ট করার নামটাই হচ্ছে, গ্রাহককে আকৃষ্ট করার নামটা হচ্ছে মার্কেট পজিশনিং। তাহলে এই মার্কেট পজিশনিংয়ের উপর কী কী বিষয়গুলো নির্ভর করে? বিষয়গুলো নির্ভর করে ব্যাংকের যে অন্যান্য সুবিধাগুলো আছে, পরিষেবাগুলো আছে, যেমন আমরা সুদের হার, ফি, সুবিধা, অন্যান্য গ্রাহক পরিষেবা, খ্যাতি, ব্র্যান্ডের, তার মধ্যে হচ্ছে আমাদের কি বললাম এর আগে, এই যে এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেগুলো আছে, এই জিনিসগুলো আমাদের এই মার্কেট পজিশনিংয়ের হাতিয়ার আর কি। মার্কেট পজিশনিং গড়তে এই জিনিসগুলো আমাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো মার্কেট পজিশনিং জানলাম, মার্কেট রিপজিশনিংটা কি? তো এখানে একটা বিষয় দেখেন, একটা উদাহরণ এখানে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের। বলা হচ্ছে ডিবিবিএল বাংলাদেশের প্রথম ব্যাংক যা অনলাইন ব্যাংকিং এবং এটিএম পরিষেবা চালু করেছিল। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ডিবিবিএল ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং কার্ডবিহীন এটিএম উত্তোলনের মতো উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং পরিষেবার প্রদানের মাধ্যমে বাংলাদেশে একটি প্রযুক্তি চালিত ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া ডিবিবিএল এর বিপণন প্রচারাভিযানের মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া ইভেন্টের পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটি শক্তিশালী ব্র্যান্ডের পরিচয় প্রতিষ্ঠা করেছে। এই যে গ্রাহকের মনে যে আস্থা করে নিয়েছে, যে তাদের বিশেষ করে তাদের যে এটিএম বিজনেস, সেই এটিএম বিজনেসের মাধ্যমে গ্রাহকদের মনে যে আস্থা করে নিয়েছে, এই যে আস্থা করার এই যে নামটা, এটার নাম হচ্ছে মার্কেট পজিশনিং। তার মার্কেটে এইভাবে পজিশনিং করে নিয়েছে। আর রিপজিশনিংটা কি হবে? রিপজিশনিংটা হচ্ছে, রিপজিশন তো জানেন যে অবস্থানে আছে তার চেয়ে একটু ভালো অবস্থান করাটাই হচ্ছে রিপজিশনিং, মানে যে অবস্থা আছে আরেকটু নড়াচড়া করে আরেকটু ভালো অবস্থানে যাওয়াটাই হচ্ছে আমাদের রিপজিশনিং। তো এখানে কি বলা আছে, অন্যদিকে মার্কেট রিপজিশনিং গ্রাহকদের মনে একটি ব্যাংকের পণ্য পরিষেবার বিদ্যমান ইমেজ এবং খ্যাতি পরিবর্তন করার প্রক্রিয়াকে বোঝায়। যেমন আপনার আমার যে ব্র্যান্ড খ্যাতি আছে, আমাদের সবাই, আমরা ধরুন একটা ব্যাংকে চাকরি করি, তো ব্যাংকের কোনো কারণে সেটার নাম চেঞ্জ হয়ে গেছে বা কোনো কারণে সেটার ব্র্যান্ডিং চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার ফলে সেটা বলেছে যে গ্রাহকদের মনে একটি ব্যাংকের পণ্য বা পরিষেবার বিদ্যমান ইমেজ, আমাদের বর্তমান যে ইমেজ আছে সেই ইমেজ এবং খ্যাতি পরিবর্তন করার প্রক্রিয়া, মানে আমরা যে ইমেজে আমাদের চলাফেরা করছি, যেমন বাংলাদেশে অনেক ব্যাংক আছে, অনেক ব্যাংক না, দু একটা ব্যাংক আছে, নাম না বলি, তো ওই ব্যাংকগুলো ইদানিং তাদের নাম চেঞ্জ করেছে, ব্যাংকগুলো না, ঠিক একটি ব্যাংক আর কি, তো আপনারা জানেন। তো ওই ব্যাংক হচ্ছে নাম চেঞ্জ করেছে, তাহলে এখন তাদের যে নেমটা ছিল সেই নেমটা বাদ দিয়ে এখন তাদের নতুন যে নেমটা আসছে সেই নেমটাকে তারা ফোকাস করতেছে, সেই নেমটাকে তারা হাইলাইটস করছে। এই যে এটার নামই হচ্ছে মার্কেট রিপজিশনিং, যে আমাদের বিদ্যমান যে ইমেজ খ্যাতি পরিবর্তন করার প্রক্রিয়া, অর্থাৎ আমরা বর্তমানে যে ইমেজ, মানে আমাদেরকে যেটা আছে পরিবর্তিত যে নামটা আছে সেই নামটা আমরা গ্রাহকের মনে প্রতিস্থাপন করব। পূর্বের নাম যেটা ছিল সেটা মুছে ডিলিট করে ওমিট করে আমরা বর্তমান যে নামটা আছে এই নামটা গ্রাহকের মনে প্রতিস্থাপন করব। এটার নামই হচ্ছে কি মার্কেট রিপজিশনিং। এটি প্রয়োজনীয় হতে পারে যখন একটি কোম্পানি বাজার অবস্থান দুর্বল হয় বা যখন বাজার উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। একটি ব্যাংকের মূল্য নির্ধারণের কৌশল, পণ্যের অফার, বিপণন বার্তা বা পরিবর্তিত বাজার পরিস্থিতি বা প্রতিযোগিতামূলক পরিস্থিতির সাথে আরও ভালোভাবে সারিবদ্ধ করার জন্য অভিষ্ট গ্রাহকের অংশগুলিকে পরিবর্তন করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের প্রেক্ষাপটে বাজার পুনঃস্থাপন বিভিন্ন উপায়ে অর্জন করা যেতে পারে, যেমন পণ্য বা পরিষেবার অফারগুলি পরিবর্তন করা, ব্যাংকের পুনঃব্র্যান্ডিং বা একটি নতুন গ্রাহককে অংশকে টার্গেট করা। এভাবে আমরা করতে পারি। উদাহরণস্বরূপ এখানে বলা আছে, যখন বাংলাদেশ সরকার 2011 সালে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিএফএস নীতি চালু করে, তখন বাংলাদেশে অনেক ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদান করা শুরু করে। তার বাংলাদেশ সরকার যখন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস চালু করে, তখন অনেক ব্যাংক আমরা কী করছে, যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস চালু করে। এটি গ্রাহকের একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন ছাড়াই তাদের মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন করার অনুমতি দেয়। এই নীতি পরিবর্তনের ফলে ব্যাংকগুলি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন বাজার তৈরি হয়েছিল এবং বাংলাদেশে অনেক ব্যাংকে এই নতুন সুযোগের সদ্ব্যবহার করার জন্য নিজেদের পুনঃস্থাপন করতে হয়েছিল। মানে বিষয়টা এরকম, যখন হচ্ছে মোবাইল ব্যাংকিংটা প্রথমে আসে, তো বাংলাদেশ সরকার যখন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নীতি চালু করলো, তখন ওই নীতির আলোকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভিন্ন ব্যাংক চালু করলো, যে মোবাইলে টাকা পয়সা আদান প্রদান করা যাবে। যেমন প্রথমে আসছিল বিকাশ, ব্র্যাক ব্যাংকের বিকাশ। তো এরকম সার্ভিস চালু করে, এরকম সার্ভিস চালু করার ফলে বিভিন্ন ব্যাংক এরকম মোবাইল ব্যাংকিং সার্ভিসেস চালু করছিল। তো এই সার্ভিস চালু করার ফলে মার্কেটে একটা প্রতিদ্বন্দ্বিতা এসে যায়। বিভিন্ন ব্যাংক তখন বিভিন্ন, যেমন শিওর ক্যাশ, ইউক্যাশ, বিকাশ আসার পর রকেট, শিওর ক্যাশ, ইউক্যাশ, পিওর ক্যাশ, এম ক্যাশ, এরকম বিভিন্ন রকম আমাদের মোবাইল ব্যাংকিং বাজারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসে পড়ে। অর্থাৎ সবগুলো ব্যাংকই মোবাইল ব্যাংকিংয়ের দিকে ঝুঁকে পড়ে, সে কথা বলা আছে। এখানে উদাহরণস্বরূপ বলা আছে, ব্র্যাক ব্যাংক তার মোবাইল ব্যাংকিং পরিষেবা বিকাশ চালু করেছে, যা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এমএফএস প্রদানকারী হয়ে উঠেছে। এটি করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক সফলভাবে বাজারে নিজেদের পুনঃস্থাপন করেছে এবং এমএফএস বাজারে একটি প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করেছে। তাহলে বিকাশ আমাদের ব্র্যাক ব্যাংক প্রথম নিয়ে আসে এবং এটা সত্যি একটা বাজারের একটা বিরাট অংশ ধরে জুড়ে করেছে আর কি, মানে দখল করে আছে, যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বাজারে এটি এই বিকাশটা আমাদের বিশাল একটা মার্কেট জুড়ে তারা দখল করে আছে, সে কথা এখানে বলা আছে। তাহলে মার্কেট রিপজিশনিং হলো যে আমরা আমাদের যে পজিশনটা আছে সেই পজিশনটাকে আরও উন্নত করা বা আরও এই মনোভাব পরিবর্তন করা, যে অর্থাৎ মূল কথা যে আমাদের যে পজিশন আছে এই পজিশনকে আরও উন্নত করাটা হচ্ছে আমাদের মার্কেট রিপজিশনিং। ডিসকাস অ্যান ইফেক্টিভ মার্কেট পজিশনিং স্ট্র্যাটেজি। মার্কেট পজিশনিংয়ের কৌশলসমূহ। মার্কেট পজিশনিংয়ের কৌশলসমূহ কী কী? তো এখানে আমাদের বলা আছে, প্রতিযোগীদের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্রতা নির্ণয় করুন, বর্তমান বাজার অবস্থা চিহ্নিত করুন। এখানে কৌশলসমূহ, অর্থাৎ মার্কেট পজিশনিং আমরা কীভাবে গ্রহণ করতে পারি, মার্কেট পজিশনিং আমরা কীভাবে গ্রহণ করতে পারি সেটা এখানে দিয়েছে। মার্কেট রিপজিশনিং না, মার্কেট পজিশনিং। তো এখানে তারপরে 3 নম্বর বলা আছে, প্রতিযোগীদের অবস্থান বিশ্লেষণ। তারপরে 4 নম্বর আছে তাহলে এখানে 4টা পয়েন্ট তুলে দেওয়া আছে, যে প্রতিযোগীদের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্রতা নির্ণয় করুন। যে আমরা আমাদের যে প্রতিযোগী আছে মার্কেট পজিশনিং করতে গেলে, মার্কেটে আমাদের ভালো অবস্থান নিয়ে যেতে গেলে একটা গ্রাহকের মনে আমাদের পণ্য বা সেবা সম্পর্কে বা আমাদের সাথে ব্যাংকিং কার্যক্রম বা আমাদের পরিষেবা নেওয়ার জন্য আকৃষ্ট করতে গেলে আমাদের এখানে সেটা বলা আছে যে প্রতিযোগীদের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্রতা নির্ণয় করুন। যে প্রতিযোগীদের সাথে আমরা তুলনা করবো, ওর সাথে তুলনা করে আমাদের কি স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেমন আপনাদের আর আগে বললাম যে আপনার ইন্টারেস্ট রেট বেশি থাকতে পারে, ডিপোজিটের উপরে রেট বেশি থাকতে পারে, আপনার সেটা স্বতন্ত্রতা, সে কথা বলা আছে যে প্রতিযোগীদের সাথে তুলনা করে আরেকটা ব্যাংকের সাথে তুলনা করে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট 9% সেটাকে আপনি ফোকাস করবেন,
সে কথা বলা আছে। আপনার স্বতন্ত্রতা মানে আপনার বৈশিষ্ট্য কি সেটা বিয়োগ না। আমি এখন দেখতেছি আর 9%, আমার হচ্ছে 8%, তাহলে ডিপোজিট রেট তো কম, তাহলে আমার সার্ভিস চার্জ কম আছে। সার্ভিস চার্জ কত? 0%, কোনো সার্ভিস চার্জ নাই। মানে কোনো অ্যাকাউন্টে সার্ভিস আমি সেই অ্যাকাউন্টকে হাইলাইট করব। তাহলে সেটাই বলা আছে যে প্রতিযোগিতা, তাহলে এর প্রতিযোগী হচ্ছে এর প্রতিযোগী হচ্ছে তাহলে হাইলাইটস করবে 9%, হাইলাইটস করবে 0% সার্ভিসে। এইরকম সেই কথা বলা আছে যে প্রতিযোগীদের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্রতা নির্ণয় করুন, যে কোম্পানির যে আমার কি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেটা নির্ণয় করতে হবে। করে এখানে আমরা সেটা লিখবো। তারপর হচ্ছে বাজার, এখানে বলা আছে এরকম পড়ি একটু। প্রথম ধাপ হলো কোম্পানিকে তার প্রতিযোগীদের থেকে আলাদা করে কি তা চিহ্নিত করা। আচ্ছা, একটি পণ্যের বৈশিষ্ট্য, মূল্য, গুণমান, গ্রাহক পরিষেবা বা ব্র্যান্ড চিত্রের মতো কারণগুলির উপর ভিত্তি করে হতে পারে। যে কথাগুলো বললাম যে ভাই আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করেন, এটা বিকাশ থেকে আপনি সরাসরি ব্যাংকে নিয়ে আসতে পারবেন, ব্যাংকে অ্যাকাউন্টে জমা করতে পারবেন। আর ব্যাংক যখন প্রয়োজন হবে আপনি বিকাশে অ্যাড করতে পারবেন, বা আমাদের ব্যাংকে এই কটা ট্রানজ্যাকশন করলে আপনার এই চার্জ ফ্রি বা কোনো এটিএমের কোনো চার্জই নেই ভাই, বাংলাদেশের সব এটিএম থেকে টাকা উঠাতে পারবেন। এই যে বিভিন্ন রকম আপনার এক এক ব্যাংকে এক এক রকম যে সুবিধা আছে সেই সুবিধাগুলো আপনাকে হাইলাইটস করতে হবে, সেটা এখানে বলা আছে। বর্তমান বাজার অবস্থান চিহ্নিত করা। পরবর্তী ধাপ হলো কোম্পানি বর্তমান বাজার অবস্থান বোঝা। এর সাথে এর বিদ্যমান গ্রাহক বেস, মার্কেট শেয়ার, ব্র্যান্ডের উপলব্ধি বিশ্লেষণ করা জড়িত। এই তথ্যটি নির্ধারণ করতে সাহায্য করতে পারে যে কোম্পানির নিজের অবস্থান পরিবর্তন করতে হবে, তা লক্ষ্য দর্শকদের তারা ভালোভাবে অর্জন করার জন্য প্রথম অবস্থা পরিমাণ অর্জন করতে হবে। তাহলে বাজারের অবস্থান, আমাদের যে বাজার বর্তমানে কি অবস্থায় আছে সেই অবস্থাগুলো আমাদের চিহ্নিত করতে হবে। যে বাজার, আমাদের যে মার্কেট আছে, আমাদের ব্যাংকিংয়ের যে এরিয়া আছে, সেই ব্যাংকিং এরিয়ার মধ্যে আমাদের বর্তমান অবস্থাটা কীরকম সেটা আমাদের চিহ্নিত করতে হবে। প্রতিযোগিতার অবস্থান বিশ্লেষণ। প্রতিযোগিতার অবস্থান বিশ্লেষণ মানে কি? এখানে প্রতিযোগিতার অবস্থান বিশ্লেষণ মানেই যে কথাটা এর আগে আলোচনা করলাম, যে প্রতিযোগীরা হচ্ছে আমাদের তুলনায় কী কীতে এগিয়ে আছে বা কোন কোন দিক থেকে দুর্বল আছে সেটা আমাদের আগে দেখতে হবে। ওদের টেকনোলজিতে ওরা আমাদের থেকে দুর্বল থাকতে পারে, ওরা ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে, কিন্তু ওদের ওখানে দেখা যাচ্ছে যে গেলে ভেজাল আছে বলতে যে গ্রাহক সেবা খুবই খারাপ। একটা কোনো কিছু নিতে যাবেন, যে একটা আপনার স্টেটমেন্টের দরকার, গেলে দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টা লাগে একটা স্টেটমেন্ট নিতে, ঝামেলা। একটা জমা দিতে যাবেন, ওই 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে একটা ব্যাংকের দুর্বলতা। এটাকে আরেকটা ব্যাংক সেটা কাজে লাগাতে পারে, যে না ভাই আমার এখানে আসবেন, জমা দেবেন, চলে যাবেন, শেষ, কোনো ঝামেলা নেই। বা আমার এখানে আসবেন, মানে আমার এখানে এটিএম কার্ড বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম কার্ডের থেকে আলাদা, মানে যে কোনো জায়গা থেকে এটা আপনি টাকা উঠাতে পারবেন, কোনো টাকা চার্জ লাগবে না। চার্জ লাগবে আমার ব্যাংক দিবে, আপনার কোনো টাকা কাটা যাবে না। এই যে বিষয়গুলো, মানে অর্থাৎ আপনার যে স্বতন্ত্র যে বৈশিষ্ট্যগুলো, সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো প্রতিযোগিতা থেকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। সে কথা বলছে প্রতিযোগী অবস্থান বিশ্লেষণ, মানে প্রতিযোগী কী অবস্থানে আছে তার প্রোডাক্ট নিয়ে সেই অবস্থানগুলো আপনাকে সেটা বিশ্লেষণ করতে হবে। একটি পজিশনিং কৌশল তৈরি করুন, মানে ওই জিনিসটাই একটি পজিশনিং কৌশল তৈরি করুন মানে কি? আপনি বিভিন্ন যে প্রোডাক্ট নিয়ে, তার সার্ভিস নিয়ে, তার টেকনোলজি নিয়ে প্রতিযোগী থেকে আপনি করলেন, প্রতিযোগী থেকে আপনি অ্যানালাইসিস করলেন যে প্রতিযোগীদের প্রোডাক্টের কি কি, এখানে একটা খাতায় লিখলেন বা নোট করলেন, তাদের টেকনোলজি কীরকম, তাদের সার্ভিস কীরকম, তাদের প্রোডাক্টের রেট কীরকম, তাদের সার্ভিস চার্জ কীরকম, তাদের এমপ্লয়ীদের আচার ব্যবহার কীরকম, এইরকম বিভিন্ন দিক থেকে আপনি বিএম বা আপনি একজন নীতি নির্ধারক পর্যায়ের কেউ এরকম আপনি লিস্ট করলেন। লিস্ট করে আপনি এখন দেখতেছেন যে ওর সাথে আপনারটা কোনটা বেটার, সেই জিনিসগুলো গ্রাহকের মনে আমরা হাইলাইটস করব, বা সেখানে আমরা আমাদের ক্যাম্পেইনে আমরা সেগুলো উপস্থাপন করব। এই জিনিসটা হচ্ছে মার্কেট পজিশনিং কৌশল তৈরি করা। এই জিনিসটা আমরা কৌশলটা তৈরি করব, তৈরি করে আমরা এই মার্কেট পজিশনিং, বাজার পজিশনিংটা আমরা কি করতে পারবো, কৌশলসমূহ অবলম্বন করতে পারি। মানে এরকমভাবে বাজারের যে পজিশনিং, সেই পজিশনিংটার কৌশল অবলম্বন করতে পারি আর কি।